হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করে চলে যাবে না কিন্তু। টাটা। সুগার বুকে চুপটি করে শুয়ে আছে জিমি। এতক্ষণ মন দিয়ে কথাগুলো শুনছিল। সুগা থামতেই জিমিন মুখ উঁচু করে জিজ্ঞাসা করলো, তারপর? সুগা একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর আমি শহরে চলে গেছিলাম। আমি যাওয়ার পর এখানে কি হয়েছে তার কিছুই আমি জানি না। আপনার বাবার ডায়েরিতে কি লেখা ছিল? আমার মা আর বাবা নাকি বন্ধু ছিল। একই কলেজে পড়ার পর বাবা ইউরোপ চলে যায় হায়ার স্টাডির জন্য। যখন বিদেশ ফিরে আসে তখন নিজের বাবার ব্যবসা দেখাশোনা শুরু করেন। একদিন কোনো একটা কাজে হসপিটালে গিয়েছিলেন। সে সময় আমার মা লিসা চৌধুরীর সাথে সেখানে দেখা হয়। মা তখন 3 মাসের প্রেগনেন্ট। চেকআপের জন্য হসপিটালে এসেছিলেন। সে সময় মিস্টার জেহব, যাকে এতদিন আমি বাবা মেনে এসেছি, তার সাথে সেখানে আবার মায়ের দেখা। বাবা যখন জানতে চায় যে এই অবস্থায় কেন একা এসেছে হসপিটালে, তখন মা তাকে এড়িয়ে যায়। বাবা পরে খবর নিয়ে জানতে পারে যে মায়ের সাথে যার বিয়ে হয়েছিল সে শহরে গেছে চাকরি খুঁজতে, কিন্তু আর ফিরে আসেনি। তখন বাবা মাকে এনে এই বাড়িতেই রাখে, কারণ তখন মায়ের শরীরের অবস্থা খুব খারাপ। তারপর আবার মায়ের কোনো টাকা পয়সাও ছিল না। মায়ের সাথে যার বিয়ে হয়েছিল সে নাকি ছোটখাটো অনুষ্ঠানেও গান করত, কিন্তু এইসবে সংসার চলছিল না বলে শহরে চলে যায় তিনি। তাদের টানাটানির সংসারে তারা আর কাউকে চায়নি, তাই তিনি শহরে যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন যে অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু মা তা করায়নি। মা এই বাড়িতে কয়েক মাস থাকার পরে বাবা নিজের থেকে মায়ের স্বামীকে খোঁজার চেষ্টা শুরু করেন, কিন্তু কোথাও পায়নি তাকে। মা ততদিনে বুঝতে পেরেছিলেন যে তাকে ধোঁকা দিয়ে ভোগ করে সেই লোকটি শহরে চলে গেছে, তাই আর ফিরে আসেনি। মায়ের একটা ভুলের জন্য এতগুলো জীবন নষ্ট হয়ে যেতে বসে মা কিছুতেই মেনে নিতে পারছিল না। শোকে পাথর হয়ে যায় মা। খাওয়ার জন্য খেত শুধু ওষুধ। তারপর আমাকে জন্ম দিতে গিয়ে মা মারা যায়। একটা অনাথ শিশুকে কে বা নিজের কাছে রাখতে চাইবে? তাই বাবা আমাকে একটা নাম দেয়, তার নিজের পরিচয় আমাকে দেয়। নিজের মৃত্যু পথযাত্রী বন্ধুকে দেওয়া কথা রাখতে তিনি আমাকে নিজের ছেলের মতোই মানুষ করেন, কিন্তু তিনি নিজেও জানতে পারেননি আমার বাবাকে। অনেকবার চেষ্টা করছেন ওই শয়তানটাকে খুঁজে বের করে শাস্তি দিতে, কিন্তু কোথাও পায়নি তাকে। আমার জন্য তিনি নিজে বিয়ে করেননি, এই ভেবে যে যদি তার স্ত্রী আমাকে সহ্য না করে। হয়তো রক্তে সম্পর্কের মানুষগুলো এরকম হয় না। যতটা তিনি আমার জন্য করেছিলেন, এবার তুমিই বলো এই সমাজের চোখে আমি কি? তোমাকে আমার থেকে দূরে সরিয়ে কি আমি ভুল করেছিলাম জিমিন? আমার যে নিজের কোনো পরিচয় নেই। আপনি শহরে গিয়েছিলেন আপনার আসল বাবাকে খুঁজতে? বাবা বলো না জিমিন, ওটা আমার বাবা নয়। আমার একটাই বাবা ছিলেন, তিনি মিস্টার জেহব। আপনি তাকে খুঁজে পাননি? না, পাইনি। পেলে নিজের হাতে তাকে খুন করতাম। তার কথা মনে হলে আমার ঘৃণা করে। তার রক্ত আমার মধ্যে আছে ভাবলে আমার সারা শরীর বিষাক্ত মনে হয়। দেখোই না, আমিও তো তার মতোই বিষাক্ত। আচ্ছা, তার নামটা কি? পুরো নাম জানি না। বাবা জানতো যে মা তাকে জুন বলে সম্বোধন করত, এই বেশ। আচ্ছা, আমি এখানে কি করে এলাম? সুগা জিমিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর ওকে নিজের সামনে বসিয়ে বলল, জিমিন, তুমি মনে করো তুমি এখানে কি করে এলে? তোমার বাড়ি কোথায় মনে করো জিমিন। জিমিন তাই চোখ বুজে ফেলল। পুরনো কথা মনে করার চেষ্টা করলে তার প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু করে। জিমিনকে চোখ বুজে ফেলতে দেখে সুগা ধীর গলায় বলল, জিমিন, ওপেন ইউর আইস। তোমার কষ্ট হলে সে কথা ভাবতে হবে না। আমি আন্টিকে সেই কলেজে পাঠিয়েছি যেখানে আমরা পড়তাম। ওখান থেকে তোমার বাড়ির ঠিকানা পেয়ে যাব, চিন্তা নেই। জিমিন চোখ খুলে সুগার দিকে তাকালো। জিমিনের চোখে জল টলমল করছে, তাই কাতর সুরে জিজ্ঞেস করলো, আমার বাড়ির খোঁজ পেলে আপনি আমাকে সেখানে পাঠিয়ে দেবেন, তাই না? সুগা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জিমিন আবার সুগার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে আর নিজের থেকে দূরে সরাবেন না। আমি আপনার কাছে থাকতে চাই। আমি আপনাকে ভালোবাসি। অনেক কষ্টে আবার আপনাকে পেয়েছি, এভাবে দূরে সরিয়ে দেবেন না প্লিজ।
সোগা এবার জিমিনকে দূরে সরিয়ে দিয়ে বলল, না জিমিন, তা হয় না। তুমি অন্য কারো বাগদত্তা, আর আমি আমার ছায়া তোমার উপর পড়ুক তা আমি চাই না। আমার অন্ধকারে তোমাকে নিয়ে আসতে চাই না। তুমি কাল বাড়ি ফিরে যাবে ব্যাস। জিমিন তো এবার চিল্লিয়ে উঠল, কখনোই না, আমি কিছুতেই কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো। আপনি একবার আমাকে নিজের থেকে দূরে সরাতে চেয়েছিলেন, আর আমি আমার বাড়িঘর পরিচয় সব ভুলে গেছি। এরপর যদি দূরে সরান তাহলে প্রমিস করছি আমি নিজেকে শেষ করে দেব। এবার তো সোগাও চিল্লিয়ে উঠল, জিমিন, একদম ভুলভাল কথা বলবে না। জিমিন সোগাকে রেগে যেতে দেখে হেসে বলল, আমার থেকে দূরে যেতে চেয়েছিলেন, আর সে আমার কাছে ফিরে আসতে হলো। এখনো ভাবছেন আমার হাত থেকে মুক্তি পাবেন? এই জন্মে কেন, পরবর্তী জন্মেও আপনি আমার কাছ থেকে মুক্তি পাবেন না। আপনার মুক্তি কেবল আমাতেই। মিস্টার সোগা, আমাকে দূরে সরানোর কথা ভাবলে নিজের জীবনকে হারাবেন। আমি মরে গিয়ে আপনাকে মুক্তি দেব, তাহলে চলবে তো? সোগা চোখের জল নিয়ে অতি শান্ত কণ্ঠে বলল, আমি যে তোমার মাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে তার কাছে ফিরিয়ে দেব। আর সবচেয়ে বড় কথা, আমি এখনো জানি না তোমার বিয়ে হয়েছিল কিনা। আমাকে যখন আন্টি পেয়েছিলেন তখন নিশ্চয়ই এভাবেই পেয়েছিলেন, নয়তো আন্টি আপনাকে সব জানাতো। তাই আমার বিয়ে হয়নি এটাই স্বাভাবিক। আর বাকি রইল আমার পরিবারের কথা। এতগুলো বছরে কেউ তো জানার চেষ্টা করেনি আমি কোথায়। তাই তাদের কাছে হয়তো আমি মৃত, শুধু আপনার কাছে আমি বেঁচে আছি। আপনি তবু আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চান। কিন্তু জিমিন, কিন্তু পরে তো সব হিসেব পরে হবে বলে জিমিন নিজের ঠোঁট জোড়া সোগার সাথে মিলিয়ে দিল। সোগা প্রথমে বিস্মিত হলে পরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পরে তা পারলো কই। জিমিন দুহাতে শক্ত করে সোগার গলা জড়িয়ে রাখলো। শেষ পর্যন্ত সোগা হার মেনে নিল। জিমিন ততক্ষণে নিজের ঠোঁটের ভাঁজে সোগার ঠোঁট জোড়া আয়ত্ত করে নিয়েছে। সোগার রাগ, অভিমান, দুঃখ, ক্রোধ নিজের মধ্যে শুষে নিতে লাগলো। সোগার বন্ধ চোখ জোড়া থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। প্রায় 10 মিনিট পর জিমিন সোগাকে ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সোগা কিছু বলতে নিলে জিমিন ওকে থামিয়ে সোগার বুকে মাথা রেখে বলল, শরীরটা খারাপ লাগছে, একটু ঘুমাতে দিন। সোগা কোনো কথা বলল না। জিমিনের শরীর খারাপের কথা শুনে সোগাকে চুপ করে যেতে দেখে জিমিন মনে মনে হেসে বলল, আয়ানা ইট পাহাড়কে দিচ্ছে, আমি তোমাকে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। পরের দিন ভোরবেলা একটু আলো ফুটতে সোগার ঘুম ভেঙে গেল। চোখ খুলে বুকের উপর ভারী কিছু অনুভব হতে দেখলো জিমিন গুটিসুটি মেরে এখনো ঘুমিয়ে আছে। যেন সোগার বুকে এক নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়েছে সে। জিমিনের ঘুমন্ত মুখটা দেখে সোগার চোখে জল চলে এলো। জিমিনকে নিজের সাথে বেঁধে ওকে আর বিপদের মধ্যে আনতে চায় না সোগা, কিন্তু এখানে থাকলে জিমিন ওকে কিছুতেই ছাড়বে না, এটা সোগা কাল রাতেই বুঝে গেছে। সোগা ঘুমন্ত জিমিনকে বিছানায় শুয়ে দিয়ে একটা শার্ট গায়ে ছাপিয়ে নিজের মানিব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জিমিন ওর স্মৃতিতেই থাকুক, এই ফুলের মতো মেয়েটার জীবনে আর সর্বনাশ ডেকে আনতে চায় না ও। নিচে এসে অনেকক্ষণ ধরে দরজাটা টানাটানি করছে সোগা, কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারছে না। সোগা আরো কিছুক্ষণ চেষ্টার পর হাঁপিয়ে গেল। এমন সময় একটা আওয়াজ শুনে পিছনের দিকে ফিরল। জিমিন শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে নামছে, আর এক হাতে মেন গেটের চাবিটা আঙুলে ঘোরাচ্ছে। সোগার থেকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে সোফায় বসলো। চেষ্টা শেষ হয়েছে নাকি আরো কিছুক্ষণ দরজার সাথে কুস্তাকুস্তি করবেন? চাবিটা দাও জিমিন। চাবিটা দেওয়ার জন্য তো নিইনি মিস্টার সোগা। কাল রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পর এত কষ্ট করে উপর থেকে নিচে নেমে দরজা বন্ধ করে চাবিটা নিয়ে গেলাম। আপনাকে এত সহজে ফেরত দেওয়ার জন্য নাকি? নো, নেভার। আপনি এই চাবিটা পাবেন না। জিমিন, এবার কিন্তু ভালো হচ্ছে না, যেতে দাও আমাকে। এই নিন চাবি, আর বের হয়ে যান এই বাড়ি থেকে। তবে একটা কথা শুনে রাখুন, আপনি এই বাড়ির গেট পেরোনোর আগে আমি নিজেকে শেষ করে দেব। যান এবার আপনি। হ্যাপি জার্নি। সোগা চুপ করে দাঁড়িয়ে রইল। ওকে চুপ করে থাকতে দেখে জিমিন ওর কাছে এসে বলল, একটা কথা কান খুলে শুনে রাখুন, যেদিন সকাল উঠে আপনাকে এই বাড়িতে পাবো না আমি সেই দিন ভাববো আমার শেষ দিন। এবার চয়েসটা আপনার, আপনি যেতেই পারেন আর আমিও যেতে পারি সোজা উপরে। আর হ্যাঁ,
আমি আমার কথা রাখতে জানি, তাই ভুলেও ভাববেন না যে আমি আপনাকে শুধু শুধু ভয় দেখাচ্ছি। বলে আবার সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। কি ভেবে একবার পিছনে তাকিয়ে হ্যাপলার মতো দাঁড়িয়ে থাকা সুগার উদ্দেশ্যে বলল, এই যে সুগা বিলাই, কনফিউজড হলে আপনাকে একেবারে ওয়াও লাগে। এভাবে ক্যাপলার মতো দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হবেন, আসুন। সুগা স্তম্ভিত হয়ে গেল। জিমিন ওকে সুগা বিলাই বলে ডাকলো, তবে কি জিমিন ওকে মনে করতে পারছে? সুগা সোজা গিয়ে জিমিনের ঘরে ঢুকলো, তারপরে একটা দৃশ্য দেখে পিছন ফিরে সরি বলে বেরিয়ে এলো। জিমিন সবে তখন গায়ের ওড়নাটা টেবিলে রেখে নিজের চুলগুলো খুলে দাঁড়িয়েছিল। এমন সময় সুগাকে ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করে আবার তেমন গতিতে বের হয়ে যেতে দেখে অবাক হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে একটু শব্দ করে হেসে উঠল জিমিন। সুগা সবে শাওয়ার নিয়ে বাইরে এসে বিছানার উপর বসেছে। গায়ের ব্যথাটা এখনো সারেনি, তাই হাত দিয়ে যতটা সম্ভব ওষুধ লাগাচ্ছিল। শরীরের উপর বেল্টের দাগগুলো এখনো স্পষ্ট। ওষুধটা আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। জিমিন ওষুধ লাগাচ্ছিল আর সুগা জিমিনের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওষুধ লাগানো শেষ হলে জিমিন সুগার দিকে তাকিয়ে বলল, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? বেশিক্ষণ তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন, তো সাবধান। সুগা ঢোক গেলে মাথা নিচু করে নিল। সেদিকে তাকিয়ে জিমিন হেসে জিজ্ঞাসা করলো, তখন ওরকম তোফানের মতো আমার ঘরে গিয়েছিলেন কেন? তুমি তখন নিচে আমাকে সুগা বিলা বলে ডাকলে, তোমার কি কিছু মনে পড়েছে? কোনো কিছু ভেবে ডাকিনি আমি, জাস্ট এমনি মনে হয়েছিল তাই। সুগা চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। জিমিন সুগার মুড ঠিক করতে দুষ্টুমি স্বরে বলে উঠল, বাই দ্য ওয়ে, আপনি কি জানেন এভাবে আপনাকে হেভি হট লাগছে? শার্টলেস সুগা বিলাইকে দেখলে আমার কেমন যেন রোমান্স পাই। জিমিনের কথা শুনে সুগা গোল গোল চোখ করে তাকালো, তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। আমার কিছু কাজ আছে স্টাডি রুমে, আমি যাচ্ছি, আমার ব্রেকফাস্টটা পৌঁছে দিও। এই মা, আমার হবু বরটা মনে হচ্ছে বড় মেট মেরে আর আনরোমান্টিক। যাই হোক, আমি আছি কি করতে। জিমিন যেন কাছে আসতে চাইলো, সুগা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। জিমিন তো হাসতে হাসতে তখন বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এদিকে সুগা তো ঘর থেকে বেরিয়ে মনে মনে বলে উঠল, উফ, এবারের মতো তো বাঁচলাম।